আজকের এই ভিডিওতে আমরা সুষমভাবে আহিত দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য বহিস্থ কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কি হবে সেটা আমরা ক্যালকুলেট করব। সুষমভাবে আহিত দীর্ঘ ঋজু পরিবাহী মানে কি? যে একটি পরিবাহী যেটি দীর্ঘ এবং ঋজু অর্থাৎ সোজা স্ট্রেট এবং এর উপরে আধানগুলি সমানভাবে ছড়িয়ে আছে। তাহলে এই যে পরিবাহী যেটা আমরা দেখতে পাচ্ছি এটা একটি সুষমভাবে আহিত দীর্ঘ ঋজু পরিবাহী। এর বহিস্থ কোনো বিন্দু অর্থাৎ এই পরিবাহী থেকে আর দূরত্বে কোনো একটি বিন্দু পি, যেটা আমরা এখানে দেখিয়েছি। তো এই পি বিন্দুতে যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ই হয়, এই ই এর মান এবং দিক কি হবে সেটা আমরা ক্যালকুলেট করব। এক্ষেত্রেও আমরা গাউসের উপপাদ্যের প্রয়োগ করে এই ই অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করব। এখন আমাদের যদি গাউসের উপপাদ্য প্রয়োগ করতে হয়, প্রথমে আমাদের এখানে ভিজুয়ালাইজ করতে হবে ফ্লাক্সটা কীরূপ হবে। এই যে পরিবাহী এর উপর যে আধান আছে, এই আধানের জন্য যে ফ্লাক্স সৃষ্টি হবে, তড়িৎ ফ্লাক্স, সেটি কীরূপ হবে আগে সেটি দেখতে হবে, তারপরে একটি গাউসীয় তলকে কল্পনা করতে হবে। এখন আমরা যদি এই পরিবাহীর আধানের জন্য ফ্লাক্স আমরা যদি খালি চোখে দেখতে পেতাম তাহলে কিছুটা এরূপ হতো, যেটা এখানে দেখানো হয়েছে। তাই ফ্লাক্স কীরূপ হবে সেটা আমরা এখানে দেখলাম। এবার আসি গাউসীয় তলটাকে আমরা কিভাবে কল্পনা করব। তো এক্ষেত্রে আমরা একটি সিলিন্ড্রিক্যাল বা চোঙাকৃতির গাউসীয় তল আমরা কল্পনা করব। এমনভাবে কল্পনা করব যে এই পি বিন্দুটি ওই গাউসীয় তলের উপরে অবস্থিত হবে। লক্ষ্য করো, যেহেতু পি বিন্দুটির দূরত্ব ওই পরিবাহী থেকে আর একক, তাই এই গাউসীয় তলের ব্যাসার্ধ কত, অর্থাৎ এই চোঙের ব্যাসার্ধ কত আর, এবং ধরে নিই এই চোঙটির উচ্চতা এল। এবার আমরা আসি গাউসের উপপাদ্যের প্রয়োগে। তো গাউসের উপপাদ্য কি বলছে যে এই যে বদ্ধ তল অর্থাৎ যেটাকে আমরা গাউসীয় তল বলি, এর মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স সেটা কিভাবে পাই? ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন অর্থাৎ বদ্ধ তল বরাবর ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস সমান এর মধ্যে আধান অর্থাৎ এই গাউসীয় তলের মধ্যে অবস্থিত আধান ডিভাইড বাই এপসাইলন জিরো, যেহেতু এটি বায়ু বা শূন্য মাধ্যমের মধ্যে আছে। এখন এই যে গাউসীয় তলের মধ্যে আধানের মান কত? লক্ষ্য করো, এই যে গাউসীয় তলের মধ্যে যে পরিবাহীটি আছে তার দৈর্ঘ্য কত? এল। এখন আমরা যদি ধরে নিই এই পরিবাহীর মধ্যে যে আধান আছে সেই আধান তার ঘনত্ব, রৈখিক ঘনত্ব ল্যামডা, অর্থাৎ এই পরিবাহীর একক দৈর্ঘ্যে যে পরিমাণ আধান আছে তার মান কত? ল্যামডা। তাহলে এল দৈর্ঘ্যের পরিবাহীতে কি পরিমাণ আধান থাকতে পারে? ল্যামডা ইন্টু এল। তাই আমরা গাউসের উপপাদ্য অনুসারে লিখতে পারি যে ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস সমান ল্যামডা এল বাই এপসাইলন জিরো। এটা ধরো 1 নম্বর সমীকরণ। এবার আমরা এই যে ক্লোজড সারফেস অর্থাৎ বদ্ধ তল, এই গাউসীয় তল, এটাকে আমরা বিভিন্ন পার্টে ভাগ করে নেব। কেমন? যে এই যে সিলিন্ডার, এটার একটি বক্রতল থাকবে আর দুদিকে দুটি সমতল গোলীয় সমতল থাকবে। মনে করি উপরে যে গোলীয় সমতল S1, মাঝে চক্রাকৃতি বক্রতল S2 আর নিচের গোলীয় সমতলটাকে S3 ধরে নিলাম। তাই আমরা গাউসের উপপাদ্য অনুসারে ই ডট ডিএস যেটা কিনা ক্লোজড সারফেসে, সেটাকে ভেঙে 3টে অংশে ভাগ করে নিলাম। এখন কিন্তু আর ক্লোজ সারফেস অর্থাৎ ওই যে ক্লোজ ইন্টিগ্রেশনের রিং চিহ্নটা এখানে থাকছে না, লক্ষ্য করবে। হ্যাঁ, তাহলে এখন বলতে পারি S1 সারফেসে ই ডট ডিএস প্লাস S2 সারফেসে ই ডট ডিএস প্লাস S3 সারফেসে ই ডট ডিএস সমান ল্যামডা এল বাই এপসাইলন জিরো। এই S1 সারফেসে ই ডট ডিএস মানে কি? এই S1 সারফেসের মধ্য দিয়ে কি পরিমাণ মোট তড়িৎ ফ্লাক্স ভেদ করে গেছে সেটার মান। আমরা যদি লক্ষ্য করি, দেখো এখানে
S1 এর মধ্য দিয়ে কিন্তু কোনো তড়িৎ ফ্লাক্স পাস করে যায়নি। কেন না, তড়িৎ ফ্লাক্সগুলি এই S1 এর সমান্তরালে পাস করে গেছে। তাই আমরা যে গাউসীয় তলকে কল্পনা করেছি সেক্ষেত্রে এই S1 এর মধ্য দিয়ে কোনো তড়িৎ ফ্লাক্স ভেদ করে যায়নি। তাই E.ds S1 তলের জন্য 0 হবে। একইভাবে S3 তলের জন্য 0 হবে, কারণ S3 তলের মধ্য দিয়েও কোনো তড়িৎ ফ্লাক্স ভেদ করে যায়নি। কিন্তু দেখো S2 তলের মধ্য দিয়ে লম্বভাবে তড়িৎ ফ্লাক্সগুলি ভেদ করে গেছে। তাহলে এই ফ্লাক্সগুলিকে আমরা যদি যোগ করি, মানে মোট ইন্টিগ্রেট করি, তার মান কত হবে? তার মান হবে ল্যামডা এল বাই এপসাইলন জিরো। অর্থাৎ আমরা 1 নম্বর সমীকরণকে এখন লিখতে পারি সারফেস ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস S2 তলের জন্য সমান ল্যামডা এল বাই এপসাইলন জিরো। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে S2 তলের প্রতিটি বিন্দু এই দীর্ঘ পরিবাহী থেকে সমান লম্ব দূরত্বে অবস্থিত, তাই প্রতিটি বিন্দুতে ই এর মান একই হবে। তাই আমরা ই ডট ডিএস S2 সারফেসের জন্য ইন্টিগ্রেশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ই ইন্টু 2πRL, অর্থাৎ ডিএস এর ইন্টিগ্রেশন, অর্থাৎ এই পুরো তলটার মান কত হবে? 2πRL, একটি চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমীকরণ। 2πR ইন্টু এল, যেখানে আর ব্যাসার্ধ, এল হচ্ছে চোঙের উচ্চতা। তাই আমরা এখন এই 2 নম্বর সমীকরণকে লিখতে পারি ই মাল্টিপ্লাইড বাই 2πRL সমান ল্যামডা এল বাই এপসাইলন জিরো। এবার এটাকে আমরা সরল করে নেব। দুদিকে এল কেটে যাবে, তো সেখান থেকে যেটা পাবো ই সমান ল্যামডা বাই 2π এপসাইলন জিরো ইন্টু 1/r। তো আমরা যেহেতু 4π এপসাইলন জিরোতে পরিচিত, তাই আমরা এটাকে এভাবে লিখে নেব ই সমান 1/4π এপসাইলন জিরো ইন্টু 2 ল্যামডা বাই r। এখন ই এর অভিমুখ কি হবে? ই অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রবাহের অভিমুখ সবসময় বলরেখা বরাবর হয়। তো এখানে লক্ষ্য করো বলরেখাগুলো কোন বরাবর? সেটাই গাউসীয় তল, অর্থাৎ এই চোঙের ব্যাসার্ধ বরাবর। তাই ব্যাসার্ধ বরাবর বাইরের দিকের ইউনিট ভেক্টর যদি আমরা আর ক্যাপ ধরি, তাহলে আমরা ই ভেক্টর সমান 1/4π এপসাইলন জিরো 2 ল্যামডা বাই r ইন্টু আর ক্যাপ। তাহলে আমরা বলতে পারি এখানে ই প্রপোর্শনাল টু 1/r, কারণ 1/4π এপসাইলন জিরো ধ্রুবক, ল্যামডা ধ্রুবক, তাই এর মান আর এর অর্থাৎ ওই পরিবাহী থেকে দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক। তাই আমরা ই এবং আর অর্থাৎ ওই পি বিন্দুর দূরত্ব কোথায় থেকে? পরিবাহী থেকে, সেটাকে যদি আমরা গ্রাফ অঙ্কন করি তাহলে কিছুটা এরকম পাবো। অর্থাৎ আর এর মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে, সেটা ডান দিকে হোক বা বাম দিকে হোক, ই এর মান ব্যস্তানুপাতে হ্রাস পাবে। থ্যাংক ইউ।